চলুন আজ সিলভিয়া প্ল্যাথের লেখা ক্রসিং দি ওয়াটার কবিতাটির গভীরে প্রবেশ করা যাক। এই কবিতাটা আমাদের এক গভীর অন্ধকার জগৎ থেকে শুরু করে হঠাৎ এক অসাধারণ আলোর মুহূর্তের দিকে নিয়ে যাবে। তো চলুন এই রহস্যময় যাত্রাটা শুরু করা যাক। কবিতার একেবারে শুরুতেই প্লাত আমাদের এক থমথমে বিষণ্ণ জগতে নিয়ে আসেন। ভাবুন তো, এই একটা লাইন পড়েই যেন চারপাশের সবকিছু কেমন ভারী আর রংহীন হয়ে যায়। এটা আসলে শুধু কবিতার শুরু নয়, বরং এক গভীর অন্তর্মুখী যাত্রার দিকে প্রথম পদক্ষেপ। কবিতার প্রথম স্তবকেই আমরা এই অন্ধকার জগতে প্রবেশ করছি। চলুন দেখি প্লাথ কিভাবে শুধু শব্দ ব্যবহার করে এই প্রায় পরাবাস্তব পরিবেশটা তৈরি করেছেন। আচ্ছা, এই লাইনটার দিকে একটু ভালো করে তাকানো যাক। দেখুন তো কালো শব্দটা কিভাবে বারবার ফিরে আসছে। এটা কিন্তু শুধু একটা রঙের কথা বলছে না, এটা একটা অনুভূতি তৈরি করছে। মানে এমন একটা অনুভূতি যেন চারপাশের সবকিছুকে অন্ধকার গিলে ফেলেছে। আর এই যে দুজন মানুষ নৌকায় আছে, তাদের কথা ভাবুন। তারা নাকি কাগজের তৈরি মানুষ। এর মানে কি? মানে তারা ভীষণ ভঙ্গুর, প্রায় অবাস্তব। মনে হচ্ছে যেন তারা সত্যিকারের মানুষই নয়, বরং কোনো এক কল্পনার ছায়া। এই লাইনগুলোর মধ্যে একটা অদ্ভুত ছন্দও কিন্তু আছে। প্লাথ এখানে অনুপ্রাস বা অ্যালিটারেশন ব্যবহার করেছেন। যখন কাছাকাছি শব্দগুলো একই ধ্বনি দিয়ে শুরু হয়, যেমন ব্ল্যাক বোট বা পেপার পিপল, তখন তা পড়ার সময় একটা মন্ত্রের মতো অনুভূতি তৈরি করে। আর এটাই আমাদের এই বিষণ্ণ পরিবেশের গভীরে আরও টেনে নিয়ে যায়। এরপর কবিতাটা আরও রহস্যময় হয়ে উঠছে। গাছেরা এখানে জীবন্ত, তারা জল পান করে আর তারপর কোথায় যেন হারিয়ে যায়। আর তাদের ছায়া দিয়ে পুরো কানাডার মতো একটা বিশাল দেশ ঢেকে ফেলার যে ছবিটা তিনি আঁকছেন, সেটা আমাদের বাস্তবতার বোধকে একদম নাড়িয়ে দেয়। পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্নের মতো, তাই না? তাহলে দেখা যাচ্ছে প্রথম স্তবকটা আমাদের এক অদ্ভুত অন্ধকার জগতে এনে দাঁড় করিয়ে দেয়। এখানকার সবকিছু কেমন যেন ভঙ্গুর, অবাস্তব আর এক গভীর বিষণ্ণতায় ঢাকা। বক্তার বর্ণনাটা একদিকে যেমন খুব ব্যক্তিগত, তেমনি আবার বিশৃঙ্খল। কিন্তু এই যে এত অন্ধকার, এর মধ্যে কি কোনো আশা লুকিয়ে থাকতে পারে? দ্বিতীয় স্তবকে এসে প্লাথ ঠিক সেই রকমই একটা ইঙ্গিত দিচ্ছেন। তিনি খুব ছোট একটা আলোর উপাদান এখানে নিয়ে আসছেন। প্রথম স্তবকের ওই নিশ্ছিদ্র অন্ধকারের পর এই এক চিলতে আলোর ঝলকানি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো। আলোটা খুবই সামান্য, আ লিটল লাইট, কিন্তু এটাই প্রথমবারের মতো অন্ধকারের একচেটিয়া আধিপত্যকে চ্যালেঞ্জ করে আর একটা নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু এই আলোটাও বেশ রহস্যে ঘেরা। জলজ ফুলের পাতাগুলোকে জীবন্ত মনে হচ্ছে, যেন তাদের নিজেদেরই ইচ্ছা অনিচ্ছা আছে। তারা চায় না আমরা তাড়াহুড়ো করি। আর কি অদ্ভুত, তারা নাকি অন্ধকার উপদেশে পূর্ণ। এই অন্ধকার উপদেশ কথাটা আমাদের একটু ভাবায়। এটা কি কোনো খারাপ পরামর্শ, নাকি প্রকৃতির এমন কোনো গভীর জ্ঞান যা বক্তা ঠিক বুঝে উঠতে পারছেন না? এখানেই কিন্তু প্রথম আমরা বা আজ শব্দটা ব্যবহার করা হচ্ছে, যা থেকে বোঝা যায় বক্তাই যাত্রায় একা নন। সুতরাং দ্বিতীয় স্তবকে আমরা আলোর একটা ক্ষীণ রেখা আর রহস্যময় অন্ধকারের মধ্যে একটা টানাপোড়েন দেখতে পাচ্ছি। একদিকে আশার ঝলকানি আর অন্যদিকে প্রকৃতির গোপন দুর্বোধ্য উপদেশ। এই দ্বন্দ্বটাই কবিতাকে একটা নতুন মাত্রা দিচ্ছে। এই যে আমরা বা একটা সম্মিলিত অভিজ্ঞতার ধারণা, এটা তৃতীয় স্তবকে এসে আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে। এখানে বক্তা তার নিজের ভেতরের যে ব্যক্তিগত অন্ধকার, সেটাকে বাইরের বিশাল জগতের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন। এখানে কবি বলছেন নৌকার দাঁড় থেকে যে জলের ফোঁটাগুলো ঝরে পড়ছে, সেগুলো যেন এক একটা ঠান্ডা জগৎ। কিন্তু এর পরেই আসছে কবিতার সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ লাইনটা। বক্তা বলছেন যে এই যে অন্ধকারের আত্মা, এটা শুধু তার একার ভেতরের ব্যাপার নয়, এটা একটা সার্বজনীন শক্তি। এটা আমাদের সবার মধ্যে আছে, মানে আস। আবার প্রকৃতির একেবারে গভীরে, মাছদের মধ্যেও, দ্য ফিশেস। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হল অন্ধকার কোনো বাইরের পরিস্থিতি নয়, এটা আসলে আমাদের অস্তিত্বের একটা অবিচ্ছেদ্য অংশ। এটা একই সাথে আমাদের ভেতরের ব্যাপার, আবার সবার ব্যাপার, যা মানুষ আর প্রকৃতি উভয়কেই একসুতে বেঁধে রেখেছে। তৃতীয় স্তবকটি এভাবেই কবিতার দার্শনিক ভিত্তিটা তৈরি করে দেয়। এখানে অন্ধকারকে জীবনের বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে নয়, বরং এর একটা মৌলিক এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখানো হয়েছে। আর এই সার্বজনীন অন্ধকারকে স্বীকার করে নেওয়ার পরেই কবিতাটা তার চূড়ান্ত মোড় নেয়। একদম শেষ স্তবকে এসে আমরা এক অভাবনীয় সত্যের মুখোমুখি হই। সেই যে সামান্য আলো, সেটার উৎস অবশেষে প্রকাশিত হয়। এতক্ষণে আমরা বুঝতে পারি, জলজ ফুল থেকে আসা সেই সামান্য আলো আসলে আর কিছুই নয়, হ্রদের শান্ত জলে প্রতিফলিত হওয়া অগণিত তারা। এটা এক গভীর সৌন্দর্য আর স্বচ্ছতার মুহূর্ত, যা এতক্ষণ ওই অন্ধকারের আড়ালেই কিন্তু লুকিয়েছিল। এরপর বক্তা একটা অলংকারিক প্রশ্ন ছুড়ে দেন।
তিনি তারার এই মন্ত্রমুগ্ধকর আলোকে গ্রিক পুরাণের সাইরেনদের সঙ্গে তুলনা করছেন। সাইরেনরা যেমন তাদের গান দিয়ে নাবিকদের বিপদে ফেলত, তেমনি এই তারাও আকর্ষণীয়, কিন্তু তাদের আলোটা অভিব্যক্তিহীন, মানে তাদের সৌন্দর্য মুগ্ধ মরার মতো, কিন্তু তাতে কোনো আবেগ বা উষ্ণতা নেই। প্রশ্নটা হলো, এই সৌন্দর্য কি মানুষকে অন্ধ করে দেয় না? কবিতার এই শেষ আর শক্তিশালী লাইনটা একটা চূড়ান্ত বদলের কথা বলে। সেই দম বন্ধ করা অন্ধকার থেকে বিস্ময় আর মুগ্ধতার নীরবতায় উত্তরণ। অন্ধকারের মাঝে এই অপ্রত্যাশিত সৌন্দর্য দেখে বক্তার আত্মা যেন বিস্মিত আর নির্বাক হয়ে গেছে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? ক্রসিং দ্য ওয়াটার শুধু একটা হ্রদ পার হওয়ার কবিতা নয়, এটা আসলে অন্ধকার থেকে বিস্ময়ের মুহূর্তে পৌঁছনোর এক গভীর মনস্তাত্ত্বিক যাত্রা। আর এই যাত্রার অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করতে প্লাথ বিভিন্ন সাহিত্যিক কৌশল ব্যবহার করেছেন। প্ল্যাথ কিভাবে এই শক্তিশালী প্রভাবটা তৈরি করলেন? তিনি বেশ কিছু দারুণ কৌশল ব্যবহার করেছেন, যেমন কালো শব্দের পুনরাবৃত্তি দিয়ে তিনি এক অপ্রতিরোধ্য অন্ধকার তৈরি করেন। অনুপ্রাসের মাধ্যমে কবিতায় একটা ছন্দ নিয়ে আসেন। প্রকৃতিকে ব্যক্তিত্ব দিয়ে তিনি রহস্যময়তা বাড়ান। আর সবশেষে সাইরেনের রূপক ব্যবহার করে তারার সৌন্দর্যকে একটা পৌরাণিক মাত্রা দেন। আমরা এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, বক্তা কি কবিতার শেষে সত্যি কোনো স্থায়ী আশা বা সান্ত্বনা খুঁজে পান, নাকি এটা একটা অন্ধকার জগতে বিস্ময়ের একটা ক্ষণস্থায়ী মুহূর্ত মাত্র? তারার এই উদ্ঘাটন কি একটা সত্যিকারের রূপান্তর, নাকি কেবলই এক সাময়িক মুক্তি? উত্তরটা হয়তো প্লাথ আমাদের নিজেদের ভাবনার উপরেই ছেড়ে দিয়েছেন।